সংবাদ আর সংবাদের বিশ্লেষণ নিয়ে আমাদের প্রতি রাতের আয়োজন নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি আমি সালাত হাবিব সেতু। দর্শক, প্রতিদিনই আমরা মূল যে সংবাদটি সেই সংবাদের সাথে সাথে অন্যান্য যে সংবাদটি যেটি আসলে মূল সংবাদের কারণে চাপা পড়ে যায় সেই সংবাদগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি, সেখানকার খোঁজ খবরগুলো নেওয়ার চেষ্টা করি। দর্শক, গতকাল থেকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনের কারণে আমাদের সবার নজর বাজেটের দিকে, এবং আজকে সকালবেলা গবেষণা সংস্থা সিপিডি রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বাজেটকে তারা এক ধরনের বিশ্লেষণ করেছেন। মাননীয় অর্থমন্ত্রী তিনিও কিন্তু আজকে বিকেলবেলা সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য এবং তিনি এটিকে আসলে কিভাবে সাজিয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন। এর মাঝেই গত 2-3 দিনে আমাদের আসলে একটি সংবাদ আমাদের খুব একটা নজর পড়ছে না, কারণ সংক্রমণের হারটা আসলে খুব আস্তে আস্তে করে ধীরে ধীরে কিন্তু গ্রাফ বাড়ছে। আজকে 10% বেশি করোনা শনাক্ত হয়েছে এবং 34 জন মারা গিয়েছেন। এরকম একটা যে সময়, সেই সময় আসলে যখন দেশের বিভিন্ন জায়গায় কঠোর লকডাউনের ঘোষণা কিন্তু আসছে বিভিন্ন জায়গায়। আমরা আমাদের কাছে যে খবর রয়েছে, একটি ভালো খবর দিয়ে শুরু করি। চট্টগ্রামে যেমন আজকে করোনায় কোনো মৃত্যুর সংখ্যা আমরা শুনতে পারিনি। টানা 2 দিন এরকম ঘটনা চট্টগ্রামে ঘটেছে, কিন্তু সাতক্ষীরায় এই মুহূর্তে করোনার যে সংক্রমণ সেই সংক্রমণ 53% দাঁড়িয়েছে। রাজশাহীর অবস্থাও নিয়েও পুরো রাজশাহী বিভাগ জুড়ে আমরা দেখতে পেয়েছি যে মৃত্যুর সংখ্যা এবং সংক্রমণের সংখ্যা কিন্তু হু হু করে বেড়ে আসছে এবং সংক্রমণের সংখ্যা 35% কাছাকাছি যাওয়ার পর নোয়াখালীতে 8টি উপজেলায় আসলে লকডাউনের ঘোষণা করা হচ্ছে এবং যে সরকারি যে পরামর্শ কমিটি তারা কিন্তু নানান সময় নানান পরামর্শ দিচ্ছেন এবং সীমান্তবর্তী এলাকাগুলোকে ইদানিং নতুন ট্রেন্ড, মানে প্রথম ঢেউতে আমরা যখন দেখেছিলাম ঢাকাকে কেন্দ্র করে এক ধরনের আতঙ্ক ছিল বড় বড় শহরকে, এখন কিন্তু জিনিসটি ছড়িয়ে যাচ্ছে। আমরা একটু নোয়াখালী প্রতিনিধির কাছে যেতে চাই। নোয়াখালী প্রতিনিধির কাছে এই কারণে যেতে চাই কারণ নোয়াখালীতে কালকে থেকে লকডাউনের ঘোষণা শুরু হয়েছে। আমাদের সাথে সাথে নোয়াখালী প্রতিনিধি যুক্ত রয়েছেন এবং রাজশাহী বিভাগের অবস্থা খুব খারাপ আমরা জানতে পেরেছি। রাজশাহী বিভাগের থেকে রাজশাহীর প্রতিনিধি আমাদের বুলবুল হাবিব আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি শুরুতে একটু দুজনকে স্বাগত জানিয়ে ফুয়াদ ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই। সংক্রমণের হারের অবস্থাটা আপনারা কেমন দেখছেন? সদরের যে উপজেলায় খুব সম্ভবত খুব ভয়ানক অবস্থা, 80% রোগী সেখানকার লকডাউন নিয়ে আসলে সরকারের পরিকল্পনা কি বা প্রশাসনের পরিকল্পনা কি? আজকে নোয়াখালী জেলা প্রশাসক সহ করোনা প্রতিরোধ কমিটি বিকেলে জরুরি ভিত্তিতে একটা সভা করে এবং ওই সভায় সিদ্ধান্ত হয় যে নোয়াখালী জেলা শহরের যে পৌরসভাটা আছে, নোয়াখালী পৌরসভা এবং 6টি ইউনিয়ন, এই পৌরসভার আশপাশকে ঘিরে যে 6টি ইউনিয়ন, ওই 6টি ইউনিয়নে 1 সপ্তাহের জন্য লকডাউন দিয়েছে। তো আমি এই ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার মাসুমিকের সাথে আলাপ করেছি। উনি আমাকে আসলে জানিয়েছেন যে ঈদের আগ পর্যন্ত নোয়াখালীতে করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল। এই ওনারা কারণ হিসাবে, এই ঊর্ধ্বগতির কারণ হিসাবে উনি আমাকে বলেছেন যে ঈদে নোয়াখালীতে পৌর এলাকা এবং আশপাশের ইউনিয়ন গুলোতে প্রচুর পরিমাণ লোক বা প্রচুর সংখ্যক লোক ঈদ উপলক্ষে নোয়াখালীতে পৌর এলাকাতে এসেছে এবং আবার পৌর এলাকা থেকে বেরও হয়েছে প্রচুর সংখ্যক লোক। তাছাড়া উনি আমাকে জানিয়েছেন যে ঈদে বিশেষ করে কেনাকাটাকে কেন্দ্র করে মহিলা ক্রেতা সহ উপচে পড়া মিল ছিল ক্রেতা সাধারণ মার্কেট এবং শপিং মল গুলোতে। এ কারণে নোয়াখালীতে ধীরে ধীরে আসলে করোনা বৃদ্ধি পেয়েছে। ওনারা প্রথম নোয়াখালীতে প্রশাসন এবং করোনা প্রতিরোধ কমিটি প্রথম কিন্তু বাড়ি বাড়ি লকডাউন দিয়েছে। এই হারটা আরেকটু বেড়ে যাওয়াতে আজকে এই নোয়াখালীর প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ টেকনিক্যাল কমিটি, মানে করোনা প্রতিরোধ কমিটি আজকের এই সিদ্ধান্ত নেয়। তো এই ব্যাপারে আমি পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে আলাপ করেছি। উনি আমাকে জানিয়েছে যে কালকে লকডাউনের ব্যাপারে ওনারা কঠোর অবস্থানে থাকবেন। কোনো অবস্থাতেই সরকারের বিধি নিষেধ অমান্য করতে কাউকে দেওয়া হবে না। এই ব্যাপারে পুলিশ, র্যাব পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন। জি, ফত ভাই আমার কাছে আবারও আসবো। রাজশাহীর প্রতিনিধি বুলবুল হাবিব যেতে চাই। আমি যদি ভুল না করে থাকি 29 থেকে 31 মে পর্যন্ত প্রায় 12 জন করোনা রোগী আসলে মারা গিয়েছিলেন রাজশাহীতে। এরপরে রাজশাহী অঞ্চলে ভীতি ছড়ানোর কথা, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে যে সংবাদ পাচ্ছি সেখানে হচ্ছে সাধারণ মানুষ খুব একটা বেশি মাস্ক পরার ব্যাপারে আগ্রহী না। সাধারণ মানুষ আসলে ব্যাখ্যা কি এবং প্রশাসন আসলে সেটি নিয়ন্ত্রণের জন্য কি কাজ করছে এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আসলে রাজশাহীতে আপনি জানছেন যে আসলে করোনার সংক্রমণ
ঊর্ধ্বগতিতে আছে, ঊর্ধ্বমুখী একদম। আজকেও কিন্তু আসলে 50% প্রায় করোনা শনাক্ত হয়েছে, যতগুলো নমুনা দিয়েছিল তার 50%। চাঁপানগঞ্জেও কিন্তু আজকে এটা 62% করোনা শনাক্ত হয়। এইরকম একটা পরিস্থিতি আজকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি যে 16 জন করোনা, আহ 10 জন পজিটিভ রোগী এবং 6 জন আসলে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এবং প্রতিদিনই এরকম মারা যাচ্ছে। আমি একটা 12 দিনের একটা হিসাব রেখেছিলাম যে 12 দিনে আমি দেখলাম যে প্রায় হলো 93 জন মারা গেছেন, এবং যার মধ্যে 56 জনই আসলে করোনা পজিটিভ ছিলেন। এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু আসলে আহ, আহ, যেহেতু পুরো পরিস্থিতি, মানুষ মারা যাচ্ছে, রাজশাহী মেডিকেল কলেজে কিন্তু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। অক্সিজেনের সেখানে কিন্তু একটা ইতিমধ্যে কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। যদি হাসপাতাল কর্তৃপক্ষ আসলে সব ধরনের চেষ্টা চালাচ্ছেন, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষের যে আসলে এইরকম আহ, পরিস্থিতিতে সাধারণ মানুষের ভিতরে কিন্তু এখনো যে সচেতনতার জায়গাটা, সেটা কিন্তু আসলে খুব বেশি তৈরি হওয়া দেখি না। এবং সাধারণ মানুষ কিন্তু আসলে আহ তাদের যে প্রাথমিক যে কাজকর্ম সেগুলো কিন্তু প্রতিদিনই করে যাচ্ছে এবং হাসপাতালে মারা যাচ্ছে, কিন্তু এটাই নিয়ে যে তাদের ভিতরে ভয় ভীতি বা সেটা কিন্তু আমরা খুব বেশি দেখছি না। বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তাদের যে প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু আমরা খুব বেশি আমরা লক্ষ্য করছি না। কারণ এখনো কিন্তু মার্কেট গুলোতে বেশ মানুষের ভিড় দেখছি। এবং যেহেতু এখন আমাদের রাজশাহীতে কিন্তু রাত্রিকালীন লকডাউনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেটা বলা হচ্ছে যে সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত একটা লকডাউনের মধ্যে রয়েছে। এবং সেখানে একটা বিধিনিষেধ, যেটা আসলে মানুষজনকে ঘরবন্দি করার জন্য। কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু আসলে সাধারণ মানুষের যে সব মিলিয়ে বলা যায় যে স্বাস্থ্য সচেতনতা, সেটা কিন্তু আমরা খুব বেশি দেখছি না। অনেকে আসলে মাস্ক না পরেই চলাফেরা করছেন, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। হয়তো মাস্ক আছে কিন্তু মাস্কটা মুখ থেকে নেই, আসলে এরকম অবস্থা রয়েছে। তো জি আসলে বুলবুল, আমি আপনাদের কাছে আবারও আসছি। আমি একটু আবারও ফুয়াদ ভাইয়ের কাছে যেতে চাই, যেহেতু সকালবেলা থেকে লকডাউনের ঘোষণা রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। হাসপাতালগুলোর অবস্থা আমরা একটু জানতে চাই, সেখানকার অক্সিজেন ক্রাইসিস আছে কিনা, অক্সিজেনের সংকট রয়েছে কিনা, চিকিৎসকরা কতটুকু বেগ পাচ্ছেন, এবং সাধারণ মানুষ যাদের বাঁচাতে আসলে এত পরিকল্পনা, তারা আসলে এই লকডাউনকে কিভাবে দেখছেন, তারা কি মানবে না? কারণ আমরা অনেক জায়গায় দেখেছি প্রথম দিন দ্বিতীয় দিন লকডাউন কেউ মানতেই চাননি আমার কাছে। এবং সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে লকডাউন না মানার যে প্রবণতা, সেটি আমরা বেশি দেখতে পেয়েছি। নোয়াখালীর পরিস্থিতিটি বুঝতে চাই। হ্যাঁ, নোয়াখালীর পরিস্থিতি আসলে আজকের দিনটা আপনারা বিশ্লেষণ করলে বুঝতে পারবেন আসলে ভয়াবহ অবস্থা। আজকে গত 24 ঘন্টা 114 জনের জেলাতে শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলা এবং পৌরসভাতে 78 জন। এই পরিস্থিতিতে নোয়াখালী প্রশাসন এবং বিশেষ করে এই জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এরা মানুষকে লকডাউনের ব্যাপারে যথেষ্ট কঠোর অবস্থান রাখবে। তবে একটা কথা না বললে নয়, মাস্ক প্রবণতা মানুষের খুবই কম, এবং দেখা গেছে পকেটে আছে কিন্তু সে মুখে দিচ্ছে না। পাশাপাশি মসজিদ বলেন, ধর্মীয় ঘোষণা বলেন, কোনো জায়গাতে আসলে এই মানে যেটা মানার কথা যে সরকারি বিধিনিষেধ অথবা মাস্ক পরিধান করে নামাজ পড়া, এ ধরনের কোনো কিছু আসলে পরিলক্ষিত হয় নাই। তাছাড়া বাজার এবং মার্কেট গুলো তো দেখা গেছে কিছুদিন পর পরে প্রশাসন ও পুলিশ প্রশাসন সবাই জরিমানা করে বা গিয়ে বিভিন্ন রেড দিয়ে দেয়, কিন্তু তারপরে ওরা চলে আসে আবার আগের অবস্থা। মোট কথা হলো মানুষের মধ্যে ব্যাপারে এই মানে আইন অথবা মাস্ক পরিধান অথবা করোনার বিধিনিষেধ এগুলো মানার প্রবণতা খুবই কম লক্ষ্য করা যায়। ফুয়াদ ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে মানুষ মাস্ক পরতে চায় না, মানে যাদের সুরক্ষার জন্য এত নিয়ম কারণ বা লকডাউন করা হচ্ছে, তাদেরকে বাধ্য করার জন্য প্রশাসন নামবে, নাকি জাস্ট নামকা ওয়াস্তে বলা থাকবে এবং যার প্রয়োজন হবে তিনি প্রয়োজন, মানে প্রয়োজন ছাড়াও অনেকে প্রয়োজনের কথা বলে বের হয়ে যাবেন, সেরকম ঢিলেঢালা লকডাউন থাকবে? মানে কঠোরতা আসলে কতটুকু মাঠ না পর্যায়ে না দেখা যাবে? না কালকে না কালকে আমি আপনার বলি, কালকে লকডাউনের ব্যাপার আমি নিজেই পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর স্যার বলেছি, উনি বলছে কঠোর অবস্থান থাকবে, কোনো অবস্থায় আইনের ব্যবস্থা করতে দেবে না এবং বাধ্য করা হবে যাতে এই লকডাউন মোতাবেক এটা কঠোরভাবে পালন করতে, কোন জি অবস্থাতেই কাউকে আইনের জি। জি, ধন্যবাদ। আমি একটু রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের কাছে যেতে চাই। বুলবুল, যদিও কারিগরি ত্রুটির কারণে
কিছুটা বিলম্ব সবারই হচ্ছে আসলে। বুলবুল, আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে মানুষের মাস্ক পরার মধ্যে কোনো আগ্রহ আপনি দেখতে পাচ্ছেন না, সবাই পকেটে নিয়ে ঘুরছে। প্রশাসনের পক্ষ থেকে তাহলে আসলে এই যে মাস্ক সংক্রমণ নিরোধ যে আইন রয়েছে সেই আইনের আওতায় তাদের কাছে ক্ষমতা দেওয়া রয়েছে, এবং ঢাকার বাইরে আসলে প্রশাসনের যে পরিমাণ পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ রয়েছে সেটিও তো আছে, কিন্তু সবকিছু মিলে আসলে প্রশাসন কঠোর হচ্ছে নাকি মানে জাস্ট ঘোষণা দিয়েই মানে দায়িত্ব পালন করা? আসলে আমার অবজারভেশন থেকে আসলে সেটাই মনে হয়েছে যে আসলে প্রশাসন আসলে ঘোষণা দিয়ে যে দায়িত্ব শেষ করছে না, এমনটাই কিন্তু মনে হয়েছে। কারণ প্রশাসন এই যে কঠোর বিধিনিষেধ আরোপ করলেন তখন কিন্তু তিনি প্রেস ব্রিফিং এও বলেছেন আমাদেরকে যে আসলে আমরা আগামীকাল থেকে কঠোর পর্যায়ে যাব, এবং যারা দিনের বেলায় মার্কেট বা বিপণী বিতান বা শপিং মল যেটা বলি না কেন যদি খোলা থাকলেও তারা আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে তাদের যে ভ্রাম্যমাণ টিম তারা সেটা পরিচালনা করবেন, এবং মানুষজন যদি মাস্ক না পরে তাদের জরিমানা করা থেকে শুরু করে একটা একটা কঠিন মানে হার্ড লাইনে যাবেন এমনটা কিন্তু তারা বলেছেন। কিন্তু পরবর্তীতে আমরা আসলে খুব বেশি প্রশাসনকে মাঠে দেখছি না, হয়তো মাঝে মাঝে তারা তাদের যে অভিযান সেগুলো পরিচালনা করছেন, কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে যে আসলে প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে মাঠে নামা দরকার বা মানুষদেরকে সচেতন করার জন্য যেভাবে মাঠে থাকা কথা ছিল আসলে ঠিক সেভাবে আমরা দেখছি না। এবং রাত্রিকালীন সময়ে লকডাউন মানার ব্যাপারেও কিন্তু আহ আহ, প্রশাসনকে খুব বেশি নজরদারির যে ব্যাপারটা সেটা আমরা আসলে আমাদের চোখে পড়ছে না। ধন্যবাদ আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব এবং ফুয়াদ হোসেন নোয়াখালী প্রতিনিধি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল নোয়াখালীতে কাল থেকেই লকডাউন ৮ উপজেলায়, সেই লকডাউনের প্রস্তুতি কেমন ছিল এবং যেসব জায়গায় লকডাউন রয়েছে সেখানকার লকডাউন পরিস্থিতি আসলে কেমন সেটি বোঝবার চেষ্টা করলাম। দর্শক, যে যেখানেই বসে টেলিভিশন সেটের সামনে রয়েছেন অবশ্যই মানে যারা জীবন এবং জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব এবং বিধিগুলো মেনে চলার চেষ্টা করবেন, কারণ জীবনটা আসলে আপনার নিজেরই। দর্শক, নিউজ গ্যালারির এবারের আয়োজনে একটা ছোট্ট বিরতি নিচ্ছি আজকে শুক্রবার রাত। পরে যখন ফিরবো তখন নিশ্চয়ই একটা ভিন্ন ধরনের আয়োজন নিয়ে আসবো, আশা করি নিশ্চয়ই দেখবেন। স্বাগত নিউজ গ্যালারিতে। প্রতিদিনের নানা সংবাদ এবং সেই সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতি রাতে আমাদের এই নিয়মিত আয়োজন হয়। তবে শুক্রবার আজকে ছুটির দিন এবং গত দুদিন আমরা আসলে দেশের 50তম বাজেট গিয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরটা আমরা রয়েছি, সুতরাং স্বাভাবিকভাবেই অনেক সংখ্যা, অনেক ডিজিট, অনেক প্রবৃদ্ধি, অনেক হিসাব আমাদের মাথায় ঢুকেছে। আজকে রাত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমাদের নিউজ গ্যালারির সেটটা আপনাদের জন্য আমরা একটু অনাবিল শান্ত করবার চেষ্টা করবো। এই জন্য আমাদের সাথে দুজন বন্ধু আমাদের সেটে রয়েছেন, ভার্চুয়ালি নেই, রিয়েল টাইম আছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় খবর। আমাদের সামনে রয়েছেন কণ্ঠশিল্পী সুমনা রহমান এবং গিটারে রয়েছেন সুমন। দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমরা তো আসলে নিউজ চ্যানেল, আমাদের আসলে ওই প্রোগ্রাম চ্যানেলগুলোতে যেভাবে আসলে অনেক বেশি আপনাদেরকে নিয়ে উপস্থাপনা থাকে, কিভাবে কথা বলবেন সেগুলো থাকে, আমাদের আসলে একেবারে সাধারণ চ্যানেল বলি আমরা সবসময়। তো মানুষ বসে রয়েছে, একজন শিল্পী দেখা যাচ্ছে এবং গিটার দেখা যাচ্ছে, মানুষ তো আসলে গান শুনতে চাইবে আমাদের কাছ থেকে, সবসময় নগদ নগদ খবর পায় সবাই। চেষ্টা করব হ্যাঁ, সবাইকে শুরুতে কি অনাবিল আনন্দ দিতে। শুরুতে কি গান শুনবে? শুরুতে দেশের গান দিয়ে শুরু করি। অবশ্যই, এটা 50 বছর দেশের হয়েছে। গান দিয়ে শুরু করতে আমার সবসময় ভালো লাগে। আমি খুবই জনপ্রিয় একটি গান, হায়রে আমার মন মাতানো দেশ, কথা সুর খান আতাউর রহমান, গেয়েছেন রুমানা ইসলাম, আমি গাওয়ার চেষ্টা করছি। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ
অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপু, আপনার সবাইকে প্রশ্নটা করা হয় মানে গানের সাথে ইনভলভমেন্টটা কিভাবে, মানে আপনার সুমনা রহমান হওয়ার ট্র্যাকটা হয়তো বা যারা শ্রোতা আছেন তারা অনেকে জানেন রিয়েলিটি শো থেকে, কিন্তু এর আগের পথ চলাটা একটু। মানে আমি খুব ছোটবেলা থেকে গান শিখেছি। আমার ছোটবেলায় আমার চাচির কাছে আমার গানের হাতে খড়ি, আর ওনার স্কুল থেকে আমি গান শিখেছি এবং বিভিন্ন ওস্তাদদের সান্নিধ্য পেয়েছি। শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছি ওস্তাদ আক্তার সাদমানির কাছে। এরপরে পরবর্তীতে আরও ভালো ভালো ওস্তাদের কাছে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আমি নামের লিস্ট বললে আসলে অনেকগুলো নাম আসবে, আমি একে একে বলতে গেলে প্রোগ্রামও হয়তো শেষ হয়ে যাবে। আর শেখার তো শেষ নেই, আমি অনেক শিখেছি আল্লাহর রহমতে। যাই হোক, আর আমার অ্যাচিভমেন্ট বলতে বেঙ্গল ফাউন্ডেশনে একটা অ্যাচিভমেন্ট আছে 2008 সালে। সেখানে বেঙ্গল বিকাশ কার্যক্রম আয়োজিত, মানে বেঙ্গল ফাউন্ডেশন বেঙ্গল বিকাশ কার্যক্রম আয়োজন করেছিল, তখন সেখানে আমি আধুনিক গানে শ্রেষ্ঠ মান অর্জন করি। এই এই যে শ্রেষ্ঠ হওয়াটা, মানে যে ট্রফি বা যে কোনো অ্যাচিভমেন্ট, এটা মানে অবশ্যই অনেক বেশি অবশ্যই আনন্দের। এটার জন্যই তো আসলে মানে আমরা যখন গান গাই একটা স্বীকৃতি পাবার আশাতেই মানে আশাটা জন্মেই যায় আসলে। প্রাণের গান অবশ্যই প্রাণের, সব সময় আমরা ধারণ করি, লালন করি, কিন্তু স্বীকৃতিরও একটা আশা থাকে। এবার কি গান শুনবো? এবার শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের একটা বিখ্যাত গান যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, এই গানটা গাওয়ার চেষ্টা করছি। ভীষণ কঠিন গান, ওনার গান গাওয়া মানে এক ধরনের সাহসিকতার পরিচয় দেওয়া। গানটি লিখেছেন নুরুজ্জামান শেখ এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। আচ্ছা, গাওয়ার চেষ্টা করি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবে বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। তুমি আজ দুলছ
কি গান শুনবেন? এখন সেরকমই একটা গান, শ্রদ্ধেয় মৌসুমী ভৌমিকের আমি শুনেছি সেদিন, একটা গানই কিন্তু অনেক হিট হয়েছিল, গাওয়ার চেষ্টা করছি। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে, যেন শুধু ছুটে ছুটে চলা একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে, যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। তালি বাজছে কিন্তু। থ্যাংক এবার ইউ কি সো গান মাচ। শুনবেন? এবার কি গান শুনবেন? এবার আরো একটি জনপ্রিয় গান সলিল চৌধুরী, আমি জানি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, ভীষণ পছন্দের একটি গান, গাওয়ার চেষ্টা করি।
অনুষ্ঠানটা প্রতিদিনই শেষ করি, আমরা গান শুনতে শুনতে শেষ করি। শেষ গানটা নিশ্চয়ই আপু আপনার নিজের গান শুনবো আশা আমার করি। নিজের গানটা আচ্ছা, দিয়ে নিজের শেষ একটা গান করছি। শুনবো। আমি যে আরাম মানে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি সাদাত হাবিব সেতু। আজকে এই দিন নিউজ গ্যালারি আয়োজন এখানেই আমি শেষ করছি। আমরা গান শুনবো, সুমনার গান শুনতে শুনতে আমরা বিদায় নিয়ে যাবো। যে যেখানেই আছেন, যখনই ঘরে দরকারে প্রয়োজনে বের হবেন, অবশ্যই অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক বিধিগুলো মেনে চলবেন, এবং অবশ্যই এই টিমদের সাথে থাকবেন। সুমনার গান শুনতে শুনতে আজকে আমাদের নিউজ গ্যালারি শেষ হবে। গানটি সুর করেছেন মোহাম্মদ শোয়েব, আর গানটি লিখেছেন নাহার আহমেদ। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা জি, জি। শোয়েব ভাই। আচ্ছা আচ্ছা। চারুকলা শোয়েব ভাই নাকি এই আরেকজন ঢাকা শোয়েব বিশ্ব- আছে মিউজিক ডিপার্টমেন্টে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মিউজিক ডিপার্টমেন্টে কথা মিউজিক বলছি। ডিপার্টমেন্টের মনে হয়। আচ্ছা। আমার খোলা জানালাতে একটুখানি আকাশটাকে যখন দেখা যায়, কাব্য এসে জড়িয়ে ধরে, লিখতে বলে আমায়। আমার খোলা জানালাতে একটুখানি আকাশটাকে যখন দেখা যায়, কাব্য এসে জড়িয়ে ধরে, লিখতে বলে আমায়। ভোরের সুর